আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ইদানিং যেন একটা ঝড় উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা দেশে ফিরছেন, শেখ হাসিনা দেশে আসছেন। ভারতের গদি মিডিয়া, বাংলাদেশে থাকা আওয়ামী লীগের মুদি মিডিয়া এবং তথাকথিত শেখ হাসিনার মানে সরাসরি এজেন্ট, টাকা দিয়ে নিযুক্ত বাংলাদেশে দেশের বাইরে থাকা কিছু ইউটিউবার এমনভাবে ফলাও করে প্রচার করছে শেখ হাসিনা দেশে এসছে, এসে পড়ল, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, ইমিডিয়েটলি আবার নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, শেখ হাসিনা ক্ষমতায় আসছে, জুলাই আগস্টালাদের ফাঁসি দিবে। বিভিন্নভাবে এমনভাবে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে যেন দেশ দেশ নয়, আওয়ামী লীগ ছাড়া দেশ একেবারে অচল, অথর্ব, অসার। আন্তর্জাতিকভাবে এই সরকারকে স্বীকৃতি দেয়নি, আওয়ামী লীগকে স্বীকৃতি দিচ্ছে, আন্তর্জাতিকভাবে বর্তমান সরকারকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আইনি জটিলতা সেটাকে প্রত্যাহার করে নিতে। বিভিন্নভাবে ভয় ভীতি যত ধরনের দেখানো যায় তত ধরনের একদিকে যেমন বর্তমান সরকার বা বাংলাদেশকে দেখাচ্ছে, ঠিক তেমনিভাবেই নিষ্ক্রিয় হয়ে পড়া নিষিদ্ধ আওয়ামী লীগকে মানসিকভাবে চাঙ্গা করতে, সচল রাখতে বা সবল রাখতে যথাযথভাবে এমনভাবে উঠে পড়ে লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন সহসাই হরহামেশাই দেশে একটি বড় কিছু হয়ে যাবে। কিন্তু আদতে কি সেটি সম্ভব? শেখ হাসিনার মাথার উপর ফাঁসির রায় ঝুলে আছে, আপিল করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনাকে যারা তাড়িয়ে দিয়েছিল দেশ থেকে তারা এখনো মাঠে এবং এতটা তৎপর যে এক নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখলেই বোঝা যায় যে তারা নিষ্ক্রিয় হয়ে যায়নি, যেমন নিষ্ক্রিয় হয়ে পড়েছে বিএনপি। তারা এতটা এখনো সচল যে এক হাসনাতকে দেখলেই সেই তারুণ্যের যে জোয়ার, গণজোয়ার, এক আঙুলের হেলানিতে আবার মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। শেখ হাসিনা ল্যান্ডে আসুক, এয়ারপোর্টে আসুক, যেখানেই আসুক, তাকে বরণ করতে পুলিশকেও যেতে হবে না, সেনাবাহিনীকেও যেতে হবে না। তাকে বরণ করবার জন্য এদেশে হাজার কোটি মানুষ অপেক্ষা করছে তার লাশের উপরে নৃত্য করবার জন্য। যেভাবে নৃত্য করেছিল ১/১১ লগি বৈঠায় আওয়ামী লীগ, ঠিক সেইভাবেই শুধু হাতের নাগালে আসার সময়টা পর্যন্ত অপেক্ষা, বিন্দুমাত্র কালক্ষেপণ করবে না তাকে চিরে ফিরে খেয়ে ফেলতে। কিন্তু সেটা পরের কথা। যদি শেখ হাসিনা দেশে এসেই যায়, এসেই পড়ে, কারণ বিএনপির রাজনৈতিক যে দুর্বলতা, বিএনপির সরকারের যে দুর্বলতা, বিএনপির রাষ্ট্র পরিচালনার যে অপরিপক্কতা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। বিএনপির রাজনৈতিকভাবে তাদের যে জনসংযোগের যে অভাব, অদূরদর্শিতার অভাবে হোক বা রাজনৈতিক যে কোনো মানসিক অস্থিরতার কারণেই হোক, জনসংযোগ থেকে সম্পূর্ণ বিএনপি বিচ্ছিন্ন। এই অবস্থায় যদি শেখ হাসিনা দেশে ঢোকে, বিএনপি কতটুকুন তাকে বরণ করে নেবার জন্য প্রস্তুত মানসিকভাবে বা বিএনপির সাংগঠনিকভাবে বা রাষ্ট্রীয় সরকারের যে শক্তিমত্তা থাকে সেভাবে? কোনোভাবেই সম্ভব না, যদি না সেই জুলাই আগস্টের জোয়ারের সেই শক্তি সরকারের পাশে এসে দাঁড়ায়। এককভাবে বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে না বা ক্ষমতা পুষ্ট হয়নি এখনো। কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি কি আদতে এখনো জানে বা সে জানার চেষ্টা করে কি না যে শেখ হাসিনা বা বাংলাদেশে থাকা আওয়ামী লীগকে প্রতিহত করবার জন্য যে শক্তি সঞ্চারিত হওয়ার প্রয়োজন তার দলের ভিতর থেকে এবং এদেশের নাগরিকদের সমন্বয় শক্তিতে, তারা কারা? বিএনপি কখনো কি বোঝার চেষ্টা করেছে, জানার চেষ্টা করেছে বা সেই শক্তির সাথে তার নিজের শক্তির সমন্বয় একটি রাষ্ট্রীয় শক্তিতে কিভাবে রূপান্তর করা যায়
এই একটি স্বৈরা শাসককে প্রতিহত করবার জন্য এই আঙ্গিকে বিএনপি কি বিন্দু মাত্র সচল বলেন, মানসিকভাবে তাদের সাথে যে ডিলিংসটা হওয়ার কথা, দূরত্ব কমিয়ে এক সারিতে এনে রাষ্ট্রে চলবে, কিন্তু সমন্বিত একটি শক্তি সঞ্চারের যে প্রয়োজন, আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বা ভারতীয় যে আগ্রাসন সেটাকে রুখতে যে শক্তির প্রয়োজন, বিএনপি কি আদতেই সেই শক্তির পক্ষে কাজ করেছে কখনো বা করছে এখনো? না। এটা বুঝতে হলে যে শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ ভারতের মিডিয়ায় এত তৎপর হয়ে উঠল কেন, এবং বাংলাদেশে থাকা আওয়ামী লীগের ইউটিউবার বা দেশের বাইরে থেকে অন্য দেশ থেকে বা আওয়ামী লীগপন্থী অনেক ইউটিউবাররা কেন ওই জোরে সোরে চিৎকার করে উঠছে শেখ হাসিনা দেশে আসছে, শেখ হাসিনা এয়ারপোর্টে আসছে, অক্টোবর নভেম্বরে দেশে আসবে? এটা বুঝতে হলে নিজেদের বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে। হুট করে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সখ্যতা এবং তাদের সাথে আমাদের শান্তি চুক্তি থেকে শুরু করে প্রতিরক্ষা খাত থেকে শুরু করে নিজেদের বাংলাদেশের অভ্যন্তরীণ মাদক থেকে শুরু করে বহির্বিশ্বের থেকে যে কোনো আক্রমণকে প্রতিহত করবার জন্য পাকিস্তানের সাথে আমাদের যে কঠিন একটা আর্থিক সম্পর্ক একটি চূড়ান্ত রূপ নিয়েছে, এবং এটা এতটা গভীরে পৌঁছেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে আসা যাওয়ার একটি সখ্যতা গড়ে উঠছে, এটি ভারতের জন্য বড় মাথা ব্যথা। আশঙ্কাজনকভাবে ভারত বাংলাদেশে তাদের তৎপরতা আবার পুনঃপ্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। এখানে বাংলাদেশের মানুষকে একটা জিনিস বুঝতে হবে যে সম্পূর্ণই আওয়ামী লীগ ভারতের একটি রাজনৈতিক সংগঠন। এখানেই বোঝা যায় ভারত আওয়ামী লীগকে কেন প্রমোট করে, ভারত কেন আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় রাখতে চায়, এবং আওয়ামী লীগের মধ্য দিয়েই ভারত তাদের মতাদর্শকে এদেশে প্রতিষ্ঠিত করতে চায়। এটা তো আর বুঝতে এখন বাকি নেই। এইটাই যদি বোঝা যায় তাহলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি নাগরিকের রুখে দাঁড়ানো উচিত। আমাদের কিছু কিছু জায়গায় মানে ওই মবের মতো এক একটি শব্দ ঢুকিয়ে দেওয়া হয় মানুষের ব্রেন ওয়াশ করবার জন্য। তেমনি বলে পাকিস্তানের সাথে ৭১-এর যে যুদ্ধের ক্ষয়ক্ষতি সেটা দাবি করতে হবে। হ্যাঁ, সেটা দাবি করতে হবে, তার সাথে এ দাবিটা উপস্থাপনে আনতে হবে যে ভারত বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তানের থেকে পাওয়া অস্ত্র, লুট করে নেওয়া অস্ত্র, সাথে বাংলাদেশের থেকে যে মিল কলকারখানা, স্বর্ণ, নগদ অর্থ লুটতরাজ করে নিয়ে গেছে, বাংলাদেশের যে অস্ত্র যা ছিল ক্যান্টনমেন্ট থেকে শুরু করে যুদ্ধর মাঠে যেখানে যেটুকু পেয়েছিল তারা নিয়ে গিয়েছিল, এবং সে সময় পাকিস্তানি অস্ত্রদের সাথে থাকা অয়েল ইকুইপমেন্ট, ওয়্যারলেস থেকে যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গোলা বারুদ, সামরিক বহুত সাজ সরঞ্জাম থাকে, সমস্ত কিছুই তাদের সাথে ভারতে নিয়ে গিয়েছিল। সেই ক্ষয়ক্ষতি কে দেবে, সেই প্রশ্ন কেন উত্থাপিত হয় না? সেই জায়গা কেউ কেন কথা বলে না? সেটা উত্থাপিত হতে হবে। ভারতকেও তার ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে হবে, দুজনকেই দিতে হবে, এবং এই দেওয়ার মাধ্যমেই এবং সমমনার সসম্মানের প্রতি শ্রদ্ধা রেখেই যদি ভারত বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্ক রাখে থাকবে, কিন্তু একেবারে ভারতের ইঙ্গিতে, ভারতের দাদাগিরিতে এদেশ চলবে এমনটি আর আদতে সম্ভব নয়। সহসাই শাহবাজ সাহেব আসছে দেশে, বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল মনির শাহ বাংলাদেশে আসবে, বড় ধরনের সমরাস্ত্রের চুক্তি হতে যাচ্ছে, হওয়া প্রয়োজন, বাঞ্ছনীয় এটা। এই মুহূর্তের জন্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের নিবিড় একটি পারস্পরিক প্রতিরক্ষামূলক সম্পর্ক গড়ে হওয়া উচিত, এবং সেইভাবেই এগোচ্ছে। কিন্তু সেটা যেভাবে এগোচ্ছে, যে গতিতে, এর পিছনে অন্য কেউ কাজ করছে বা অন্য কেউ মদত দিচ্ছে কিনা আমরা সেটা ঘেঁটতে যাব না। আমরা যদি আমাদের সরকারের মানসিক প্রস্তুতি এবং সরকার কতটা শক্তিশালী সেই অবস্থানটি নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি খুঁজে পাবো সেইটা চিন্তা করতে হবে। পাকিস্তানের দুর্দান্ত ক্ষমতাশালী প্রেসিডেন্ট ছিলেন ভুট্টো। সেই ভুট্টোকে কিন্তু ফাঁসি দিয়েছিলেন আইয়ুব খান। এই ভুট্টোদের মতো নেতাদেরকে ফাঁসি দিতে হলে বুকে বড় ধরনের কলিজা লাগে।
এতটা নির্ভীক সাহস সঞ্চারিত হইল একজন মানুষের, শুধু হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট। আমাদের রাজনীতিতে এই ধরনের সাহসী শক্তিশালী মানসিক ব্যক্তিত্ব কি আসলেই আছে যে শেখ হাসিনা দেশে ঢোকার সাথে সাথে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন এবং ফাঁসি দিয়ে দেবেন? এখানে একটু যদি হয়তো কেউ কেউ নেগেটিভভাবে চিন্তা ভাবনা করবেন, তারপরেও আমি বলে রাখি, শেখ হাসিনার একক কিছুটা সাহসী ভূমিকা তাকে ওই জায়গাটাতে পৌঁছে স্বৈরশাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। এক হলো বিডিআর ম্যাসাকারের পর সমস্ত কিছু বাধা উপেক্ষা করে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকে গিয়েছিলেন একা। কতটা সাহসের প্রয়োজন, একা ক্যান্টনমেন্টে ঢুকে গিয়েছিলেন। সাকা চৌধুরীর ফাঁসির বিষয়ে সৌদি আরব থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বড় ধরনের তার উপরে চাপ ছিল। তিনি সমস্ত চাপকে ইগনোর করে সালাউদ্দিন কাদের চৌধুরী সাকাকে কিন্তু ফাঁসি দিয়েই ছেড়েছেন। এই যে ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি থেকে তার উচ্ছেদ করে দেওয়া, বড় ধরনের বড় বড় শক্তিশালী পদক্ষেপগুলো নিতে এগুলো হার্ডের প্রয়োজন হয়। অত্যন্ত উচ্চতর মানসিক শক্তিশালী সম্পন্ন লোক ছাড়া এই ধরনের পদক্ষেপ নিতে নেওয়া সম্ভব না। এই ধরনের শক্তিশালী একজন মানুষ কি বর্তমান সরকারে আসলে আছে কিনা? তারেক রহমান কতটুকুন মানসিকভাবে শক্তিশালী যে কোনো কিছুকে তোয়াক্কা না করে শেখ হাসিনা ঢোকার সাথে সাথে তার পিছনে কিন্তু হাজারো কোটি এদেশের মানুষ রয়ে গেছে যদি একটি কার্যকর করে। কিন্তু ঢোকার সাথে সাথে ব্যাঙের ছাতার মতো এদেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কিন্তু স্লোগান নিয়ে মাঠে নেমে যাবে। সেই স্লোগানকে, সেই মিছিলকে থামাবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট না। তাকে প্রতিহত করতে হলে এদেশের জনগণকেই কথা বলতে হবে, প্রতিহত করতে হবে মাঠে থাকা আওয়ামী লীগকে। আর এই মাঠে থাকা আওয়ামী লীগকে প্রতিহত করবার জন্য বিএনপি বিন্দু মাত্র বিচলিত নয়, সম্ভবই না বিএনপির দ্বারা। কারণ বিএনপি আওয়ামী লীগের সাথে বসে চা খাচ্ছে শুধু তৃণমূলে নাই, উচ্চ পর্যায়েও। আর তারা বলছে দেখো আমার সাদা পাঞ্জাবি, এখানে কিন্তু এক বিন্দুও দাগ নাই, আমরা তোমাদেরকে কিন্তু কিছুই বলছি না। ভবিষ্যতে কোনো কিছু হলে ভাই আমাদের আর দাবরাদাবরি করো না তোমরা, আমাদের নামে আর কেস কালাম দিও না তোমরা, একেবারে নিশ্চয়। কিন্তু সেই বিএনপির বাইরেও বড় একটি শক্তি রয়ে গেছে, যে শক্তি মাঠে আওয়ামী লীগকে প্রতিহত করবার জন্য ব্যারিকেড দিয়ে দাঁড়াবে। কিন্তু সরকার নিজের অবস্থানকে ধরে রাখতে, দেশের সার্বভৌম প্রতি শ্রদ্ধা রেখে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে একটি স্বৈরার শাসক যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে, সেই দিকে তাকিয়ে সরকারের উচিত সেই যে শক্তি মাঠে রয়ে গেছে তাকে সমর্থন করা বা তাকে আরও হৃষ্টপুষ্টভাবে শক্তিশালী করবার জন্য সহায়ক হয়ে দাঁড়ানো। এই যে রাজনীতির মাঠে রাজনীতি নিয়ে রাজনীতি খেলা, এইখানে বিএনপি কতটুকু পরিপক্কতার পরিচয় দিচ্ছে। গতকাল দেখলাম দুদু ঢাকা 16 আসনের জামাত ইসলামের একজন এমপিকে রাজাকার বলছে দুদু, অথচ ও কিন্তু পুরা ভারতের দালাল। এই দুদু সম্পূর্ণ ভারতের দালাল। তো ভারতীয় দালালরা বিএনপির ভিতরে 25% ঢুকে আছে ভারতের দালাল। ও তো দুদু তো এমপি হতে পারেনি বা ক্ষমতার অংশীদারিত্বে এখনও যেতে পারেনি, কিন্তু বিএনপির নেতা। কিন্তু বিএনপির এমপি মন্ত্রীদের ভিতরে অনেকে আছে সরাসরি ভারত বা রয়ের এজেন্ট। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বলে রাখা উচিত ভারতের সাথে যত ধরনের লিয়াজো নির্বাচনের আগের থেকে এ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারাই হচ্ছে, সংগঠিত হচ্ছে। আর বহির্বিশ্বের সাথে যে সমঝোতা বা চুক্তি বলেন বা আমেরিকার সাথে যে চুক্তিগুলো হয়েছে বা বর্তমান যে পরিস্থিতি, এটাকে ট্যাকেল দিচ্ছে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী। তো এই দুইজন মানুষ দুই আঙ্গিকে কাজ করছে, একজন হচ্ছে আন্তর্জাতিকভাবে আর ভারতের সাথে সরাসরি সালাউদ্দিন। কিন্তু সালাউদ্দিনও ইতিমধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি চুক্তি করেছে মাদক নিয়ন্ত্রণ বা মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করবার জন্য একটি চুক্তি করেছে। তো আমরা আশা করি শেখ হাসিনা দৈবাত যদি দেশে ঢুকে পড়ে, সরকারের সার্বিক পরিস্থিতি কতটুকু বা কোন অবস্থায় আছে তার মানসিক পরিস্থিতিটা, এখন আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাদের কার্যক্রম সম্বন্ধে আর মিডিয়াতে আসছে না, আমরা জানতে পারছি না সেখানে কোন মামলা কত দূর কী অবস্থার ভিতরে আছে।
শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই, কিন্তু বাকি যে মামলাগুলো আছে সেগুলো কতটুকুন ত্বরান্বিত হচ্ছে। স্পেশাল ট্রাইব্যুনালকে সবসময় ফোকাসে রাখতে হবে। আন্তর্জাতিক আদালত কি কার্যক্রম হচ্ছে, কাদের বিরুদ্ধে, এটা জনগণকে জানাতে হবে এবং জনগণের প্রাণ সঞ্চার করতে হবে। এই সুখবর জনগণের কানে পৌঁছে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের কার্যক্রম হচ্ছে সেটাকে সামনে আনা মানেই জনগণের প্রাণ সঞ্চার করা, জনগণকে উজ্জীবিত রাখা, জনগণ তাতে শক্তি সঞ্চারিত হবে। আর যদি এটা নীরবে চেপে ধরে রাখা হয়, জনগণ নিষ্প্রভ হয়ে পড়বে, মাঠ দুর্বল হয়ে পড়বে এবং ভারতীয় আগ্রাসন, আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগের পটভূমি তৈরি করে সেই দেশ আবার সেই আগ্রাসনেই ফিরে যাবে। এখন বিএনপি বলবে যে হ্যাঁ, আমরা ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপই নেই যে বিএনপি আমাদের বিরুদ্ধে বিরক্ত বোধ করবে বা আমাদের পিছনে লাগবে বা আমাদের সরকারকে ক্ষতি সাধিত করবার জন্য চেষ্টা করবে। কিন্তু আজকে যাদের জন্য বিএনপি ক্ষমতায় বা বিএনপি রাজনৈতিক দল হিসাবে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, পুনঃসংগঠিত হয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আর একবার তাদের সংখ্যায় বাড়ালো, যে বিএনপি চতুর্থবারের মতো বা পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায়, সেই জায়গাগুলো কি হরহামেশাই হারিয়ে ফেলবে? এই জায়গাগুলো পরিষ্কার করে তাদের মাধ্যমে, ভারতের মিডিয়ার, গদি মিডিয়া বলেন, বাংলাদেশের মুদি মিডিয়া বলেন, আন্তর্জাতিক হাসু মিডিয়া বলেন, যে ফলাওগুলো হচ্ছে, বিএনপির নেতাদের সেই আঙ্গিকে কথা বলা উচিত, প্রশ্নের উত্তর মিডিয়াতে আসা উচিত, দেওয়া উচিত, জনগণকে উৎফুল্ল রাখতে, বিএনপিকে আরও সঞ্জীবনী শক্তি নিয়ে রাজনীতির মাঠে ময়দানে তাদের কর্মতৎপরতাকে পরোক্ষভাবে জনগণকে জানানো উচিত। কতিপয় কার্ড দিলাম বা এইটা সেটা, এগুলো কোনো কিছু না, এগুলো আরও সমালোচনার খোরাক হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে দল কতটা শক্তিশালী হয়ে আন্তর্জাতিক মহলে নিজেকে পরিষ্কার করছে, প্রতিষ্ঠিত হচ্ছে। তারেক রহমানকে অনতিবিলম্বে চীনে যাওয়া উচিত। চীনের সাথে ব্যবসা থেকে শুরু করে, ব্যবসা তো অনেক কিছুই, ব্যবসার ভিতরেই তো অস্ত্র ব্যবসা, যুদ্ধ সমরাস্ত্র, এগুলো তো ব্যবসার সাথে আসে। আমি এগুলো ক্রয় করছি বা বিনিময় করছি। বাংলাদেশে যদি অস্ত্রাগার তৈরি করতে চায় হাটহাজারী এলাকা দিয়ে, সীতাকুণ্ডের পাশে যেখানে চাচ্ছিল চীন, সেখানে করতে হবে আমাদের প্রয়োজনে, আমাদের অস্তিত্ব টিকে থাকার স্বার্থেই। ভারতের একমাত্র দমিয়ে রাখার পথ হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সুনিবিড় 24 ঘন্টার তথ্য আদান প্রদান এবং নজরদারি। পাকিস্তানকে বড় ধরনের সমরাস্ত্রের মহড়া, সমরাস্ত্রের মজুদ বাংলাদেশে গড়ে তুলতে হবে ভারতীয় আগ্রাসনকে ঠেকাতে হলে। এবং শেখ হাসিনা আসছে বলে যে জুজুর ভয় দেখাচ্ছে, তাকে প্রতিহত করবার জন্যই সমন্বিত পুরা শক্তি, সরকারি দল বিরোধী দলের যে সমন্বিত শক্তি, তারও মহড়া হওয়া উচিত। ঢাকা কেন্দ্রই হোক, এয়ারপোর্ট কেন্দ্র হোক, যে কোনোভাবেই হোক, সমন্বিতভাবে কীভাবে এনসিপি, জামাত, বিএনপি একসাথে মাঠে দাঁড়িয়ে যে কোনো একটি প্রোগ্রামের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। শেখ হাসিনার আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় প্রতিবাদ করে জানিয়ে দিতে হবে যে সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার স্থান বাংলাদেশে নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু স্বৈরার শাসক শেখ হাসিনার মতো লোক রাজনৈতিক নেতা হিসাবে দেশের মাটিতে যেন পুনর্স্থাপিত না হতে পারে, সেদিকে সজাগ রাখতে হবে। আসবে দেশে আসামি হিসাবে, এয়ারপোর্ট থেকে সরাসরি কন্ডেম সেলে যাবে, কন্ডেম সেল থেকে সরাসরি 48 ঘন্টার ভিতরে ফাঁসির রশিতে ঝুলে পড়বে। এর কোনো বিকল্প নেই এবং সেটাই হবে প্রকৃত সদুত্তর, সেটাই হবে ভারত মিডিয়া, মোদি মিডিয়ার সঠিক জবাব। এই জবাবের অপেক্ষায়, দেওয়ার অপেক্ষায় পুরা দেশবাসী সরকারের সাথে আছে, তারেক জিয়ার সাথে আছে। বাংলাদেশের পক্ষে হাজারো কোটি লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে যদি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করে। হাজারো হাত উত্তেলিত হবার অপেক্ষায় আছে, আমিও আছি। আসসালামু আলাইকুম।